শুভেচ্ছা সবাইকে। আজকের এই ভিডিওতে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিস্কভ সাবস্টিটিউশন প্রিন্সিপাল। সলিড যে শব্দটা আছে এটার ভিতরে যে এল সেটা আসলে ইমপ্লাই করে হচ্ছে এই লিস্কভ সাবস্টিটিউশন প্রিন্সিপালকে। তো এই লিস্কভ সাবস্টিটিউশন প্রিন্সিপাল বা এলএসপি এটা কি নিয়ে? এটা হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে। তার মানে হচ্ছে যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সবসময় জানি যে ইনহেরিটেন্স একটা ব্যাপার আছে, যে আমার একটা সুপার ক্লাস থাকতে পারে, একটা সাব ক্লাস থাকতে পারে, তাই না? যে আমি সুপার ক্লাসকে ইনহেরিট করলাম, তার মানে ওইটার যে বিহেভিয়ারগুলো এটাকে আমি ইনহেরিট করলাম। এখন যে কোনো ক্লাস তো যে কোনো ক্লাসকে ইনহেরিট করতে পারে, কিন্তু আসলে যদি আপনি যে কোনো ক্লাসকে ইনহেরিট করা শুরু করে দেই তাহলে অনেক রকমের প্রবলেমে পড়তে পারি। আমার কথা হচ্ছে যে অনেক রকম প্রবলেম। কি প্রবলেম? তো এই ভিডিওতে আমি আসলে কোডিং এক্সাম্পলের মাধ্যমে দেখাবো যে আসলে আপনি যখন একটা ক্লাসকে ইনহেরিট করবেন, একটা সাব ক্লাস বানাবেন, তাহলে আপনার কি আপনার করা উচিত, কি করা উচিত না, এবং যদি আপনি যেটা উচিত না এই কাজটা করেন তাহলে আপনি কি সমস্যায় পড়বেন। চলেন শুরু করা যাক। এলএসপির যে স্টেটমেন্ট আমাদের আছে যে সাব টাইপ মাস্ট বি সাবস্টিটিউটেবল ফর দেয়ার বেস টাইপ, এটার মানে হচ্ছে যে আপনার যদি এরকম একটা সেট আপ থাকে যেখানে আপনি ক্লাস বি এবং ক্লাস সি দুইজনই এ ক্লাসকে এক্সটেন্ড করছে, তার মানে ইনহেরিট করছে, এবং আপনি ওভাররাইড করছেন, তো বলতেছে যে আপনি বি এবং সিকে ওভাররাইড করছেন, কিন্তু আপনি এমন কিছু করতে পারবেন না যেটা আসলে এতে করা হয় নাই, তার মানে বিহেভিয়ারটা ডিফারেন্ট হতে পারবে না। তার মানে এবং আপনি যখন ইনস্টেন্স তৈরি করে, যেমন ধরেন আপনি মেথডটার ভিতরে এ ক্লাসটা পাস করছেন, সেমভাবে এইটার যে কোনো সাবটাইপ তার মানে বি এবং সিকেও আপনি পাস করতে পারবেন, এবং আপনি এক্সপেক্ট করেন যে এ করে নাই এমন কোনো কাজ বি এবং সিতে করা হয়েছে। আমি জানি যে এই কথাটা একটু ফানি শোনা যাচ্ছে এবং এক্সাম্পলগুলো মোটেও বোঝার মতো হচ্ছে না। তো এইটার জন্য যে আপনি কিভাবে মানে কী ধরনের ভাবে আপনি যদি ইনহেরিট করেন তাহলে প্রবলেমের শিকার হবেন, সেইগুলোর উপর ভাগ করে কিছু রুলস আছে এলএসপির। এই রুলসগুলো যদি আপনি আসলে কিছু ভায়োলেট করেন তাহলে আসলে আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন, এবং প্রবলেমগুলো কী হবে সেটা আমি ডিসকাস করতেছি। তো প্রথমেই আমাদের যেটা আছে সেটা হচ্ছে মেথড রুলস, এর ভিতরে উইকার প্রি কন্ডিশন। তার মানে হচ্ছে এখানে একটা এক্সাম্পল আমি তৈরি করেছি। এক্সাম্পলটা দেখেন যে আমার একটা ইন্ট কালেকশন আছে। খুব সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে আমি ইন্টেজার শুধু রাখি, রাইট? তার মানে এখানে একটা অ্যাড মেথড আছে, এটার ভিতরে আমি অ্যারে লিস্টের ভিতরে এটাকে ঢুকিয়ে রাখছি, এবং একটা সাম মেথড আছে যেটা আসলে জাস্ট যেই আইটেমগুলো আমি ঢুকাইছি সেই আইটেমগুলোর সাম রিটার্ন করতেছে। এখন আমি যদি এমন করি যে আমি একটা নতুন ক্লাস লিখলাম যেটার নাম হচ্ছে পজিটিভ ইন্ট কালেকশন, এবং যেটা আমি আইএনটি কালেকশন থেকে এক্সটেন্ড করতেছি, এবং আমি ওভাররাইড এই অ্যাড মেথডটাকে ওভাররাইড করছি। যেহেতু আমি এটা পজিটিভ ইন্ট কালেকশন, তার মানে আমি এখানে কোনো নেগেটিভ রাখতে চাচ্ছি না। তো আমি কি করলাম যে প্রথমে আমি একটা ইফ দিলাম, যেখান দিয়ে আমি যদি এটা 0 নিচে হয় তাহলে এটা নেগেটিভ নাম্বারের একটা এক্সেপশন থ্রো করবে। এখন যেহেতু আমি এই পজিটিভ ইন্ট কালেকশনটাকে ইন্ট কালেকশন থেকে এক্সটেন্ড করছি, এখন দেখেন যে এইখানে যে আমি একটা দিলাম, একটা কন্ডিশন বসাই দিলাম, এক্সেপশন থ্রো করলাম, এটার দ্বারা কি হলো যে আমি একটা প্রি কন্ডিশনটাকে স্ট্রং করে দিলাম। তার মানে হচ্ছে ধরেন একটা এক্সাম্পল দেখি, যে আমি এখানে একটা ডিক্লেয়ার করলাম এই ধরনের 1-3 এভাবে অ্যাড করছি, কোনো সমস্যা হয়নি। এখন যখন এই সাবটাইপটা আমি তৈরি করলাম পজিটিভ ইন্ট কালেকশন, এটার মধ্যে যখন -3 পাস করছি, সে একটা এক্সেপশন থ্রো করছে। তো আমাদের যে প্রথম এক্সাম্পল আমি দেখালাম যে আমি ডু সামথিংয়ে যখন পাস করতেছি, ও কিন্তু এক্সপেক্ট করতেছে না যে আপনি একটা এক্সেপশন থ্রো করবেন, কিন্তু আপনি একটা এক্সেপশন থ্রো করে ফেলছেন। এই যে আপনি কন্ডিশনটাকে স্ট্রং করে ফেললেন, এইটা আসলে এলএসপির একটা ভায়োলেশন। আচ্ছা, এখানে আরেকটা ভায়োলেশন আছে, সেটা হচ্ছে এটা। তো এই ধরনের একটা এক্সাম্পল দেখেন, এটা ঠিক তার অপোজিট একটা জিনিস। যেমন ধরেন আপনি একটা পজিটিভ ইন্ট কালেকশন আছে, এর ভিতরে আপনি 5 আর 1 অ্যাড করছেন এবং আপনি সাম করছেন। তো দেখি আমরা যে কালেকশনটা দেখতে কেমন। সো আমরা যেটা দেখছি সেটার মতোই, এবং যদি আমি উল্টাটা করি এখন, যে একটা ইন্ট কালেকশন তৈরি করছি যেটার ভিতরে আপনি পজিটিভ কালেকশনকে আপনি এক্সটেন্ড করছেন,
নর্মাল অ্যাড করছি, কিন্তু দেখেন যে আমি এখানে যে একটা প্রি কন্ডিশন অলরেডি ছিল আগেরটাতে সুপার ক্লাসে যে এটা নেগেটিভ হতে পারবে না, কিন্তু আমি এখন যে কোনো আইটেমটি অ্যাড করতেছি। তার মানে হচ্ছে সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক আমি অ্যাড করতে দিচ্ছি। সেই ক্ষেত্রে দেখেন যে আমার এখানে যে সাম মেথড আছে, যে আমি যে একটা পোস্ট কন্ডিশন যে আপনি আশা করতেছিলেন যে এই সাম মেথডটা কল করলে আপনাকে সবসময় পজিটিভ ভ্যালু দিবে, এখন কিন্তু ব্যাপারটা সত্য নয়, এখন একটা নেগেটিভ ভ্যালু আসতে পারে। তার মানে হচ্ছে যে আপনার বেস ক্লাস একটা জিনিস ইনশিওর করছিল, যে একটা বিহেভিয়ার ইনশিওর করছিল যে আপনার সামটা সবসময় পজিটিভ হবে, কিন্তু আপনি যখন সাব ক্লাস তৈরি করছেন এই সাব ক্লাসটা কিন্তু সেই বিহেভিয়ারটাকে আর সাপোর্ট করতেছে না। তো এই ক্ষেত্রে আসলে আপনি এই যে সাপোর্ট করতেছে না, এটাই হচ্ছে আপনার এলএসপির এখানে ভায়োলেশন। তো আমরা মেথড রুলগুলো দেখলাম। নেক্সট হচ্ছে প্রপার্টিজ রুল। এই রুলের ভিতরে হচ্ছে ইনভ্যারিয়েন্স। তো চলেন এটা দেখা যাক। ইনভ্যারিয়েন্স বলতেছে যে an invariant describe a condition of a process that is true before the process begins and remain true afterwards, and subclass fulfills the same way invariance and additionals. পুরাই ক্রিপ্টিক ভাষা, কি বলতেছে বোঝার কোনো উপায় নেই। চলেন একটা উদাহরণ দেখি। ধরেন আমার এই ক্লাসটা আপনি আগেও দেখছেন যে একটা পজিটিভ ইন্ট কালেকশন, যেখানে আমি জাস্ট পজিটিভগুলো অ্যাড করতেছি, রাইট? তাহলে ইনভ্যারিয়েন্ট কি? ইনভ্যারিয়েন্ট হচ্ছে যে আপনি যে কন্ডিশনগুলো এই ক্লাসটা যখন লিখছেন তখন কি কি রাখা হয়েছে, তার মানে কোন কোন জিনিসটা আপনি ধরে নিয়েছেন ট্রু। একটা হচ্ছে যে অ্যাডেড পজিটিভ নাম্বার, আর একটা হচ্ছে সাম সবসময় গ্রেটার দেন 0 হবে। এখন এই ইনভ্যারিয়েন্ট যে এটা আছে এটা সবচেয়ে কঠিন, কারণ হচ্ছে যে আপনি বেস ক্লাসটা না দেখে আপনি আসলে বুঝতে পারতেছেন না যে এই ইনভ্যারিয়েন্টগুলো কি, তাই না? এখন ধরেন যে আপনি একটা ইন্ট কালেকশন নামে একটা ক্লাস খুললেন, যেটার ভিতরে আপনি এটাকে এক্সটেন্ড করছেন। এখন এক্সটেন্ড করার পর দেখেন যে কি হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি এখন যদি অ্যাড করতেছেন তার মানে আপনি নেগেটিভ নাম্বার অ্যাড করতে পারতেছেন অ্যাটলিস্ট, এবং এটা দ্বারা যেটা হচ্ছে যে এই সাম যে সবসময় 0 থেকে বড় হবে এই জিনিসটাকে আপনি আর ইনশিওর করতে পারতেছেন না। তার মানে হচ্ছে যে আপনার যে সেকেন্ড যে ইনভ্যারিয়েন্টটা ছিল এই ইনভ্যারিয়েন্টটা আপনি আসলে ধরে রাখতে পারতেছেন না। তো এই কথাটা এখানে আসলে বলা হয়েছে যে যে কন্ডিশন, তার মানে হচ্ছে যে আপনার সুপার ক্লাসে যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা কিন্তু সাব ক্লাসে এসে ভেঙে গেছে। এর মধ্যে আপনি এমন একটা করতেছেন যেটা এই অ্যাজাম্পশনগুলো আর আগের মতো নাই। ইনভ্যারিয়েন্ট আসলে এই কথাটাই বোঝাচ্ছে। আমাদের নেক্সট হচ্ছে হিস্ট্রি কনস্ট্রেইন। হিস্ট্রি কনস্ট্রেইনটা বোঝা খুব বেশি ডিফিকাল্ট না এক্সাম্পলে। তো হিস্ট্রি কনস্ট্রেইন বলতেছে যে আপনি আসলে সুপার ক্লাসের যে কোনো একটা স্টেটকে আপনি চেঞ্জ করতে পারতেছেন না। তার মানে হচ্ছে যে ধরেন আমার এই সেম ক্লাসটা, তো এই ক্লাসের ভিতরে আমি সব মানে ইন্টিজারগুলো আমি এখানে রাখতেছি, তাই না? এখন যদি আমি এই ক্লাসটাকে দেখি, এই জাস্ট এক্সটেন্ড করছি, এক্সটেন্ড করে আমি এই ভেরিয়েবলটাকে যদি, আচ্ছা এখানে একটা জিনিস দেখা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এইখানে আমি এটাকে প্রোটেক্টেড রাখছি, তার মানে এই যে ভ্যারিয়েবলটা, তাহলে একটা জিনিস বলতেছে যে আপনার যে এই স্টেটটাকে যাতে আমি চেঞ্জ করতে না পারি, সুপার ক্লাসের যে স্টেটটা আছে এটা যাতে আমি চেঞ্জ করতে না পারি, এই জিনিসটা সাব ক্লাসে আসলে মেনটেন করা। তো এক্ষেত্রে কিন্তু একে হচ্ছে যে আমি প্রোটেক্টেড বলে এটাকে অ্যাক্সেস করতে পারতেছি, সো এটার সাথে আমি সুপার ক্লাসের যে স্টোর ভ্যারিয়েবলটা ছিল সেই ভ্যারিয়েবলটা আমি যেভাবে ইচ্ছা চেঞ্জ করে নিতে পারতেছি। তো এই জিনিসটা আসলে করতে পারা উচিত না, এটাই আসলে হিস্ট্রি কনস্ট্রেইন বলতেছে। তার মানে হচ্ছে যে আপনি সুপার ক্লাসের কোনো একটা ফিল্ডকে ধরে ওটাকে আপনি চেঞ্জ করে দিলেন সাব ক্লাসে, এইটা যাতে আপনি না করেন। এবং ধরেন এখানে আমি প্রোটেক্টেড বলে আমি এখানে হয়তো জিনিসটা করতে পারতেছি, আর যদি প্রোটেক্টেড এটা যদি প্রাইভেট থাকতো তাহলে ক্ষেত্রে আমি রিফ্লেকশনের মাধ্যমে হয়তো ওই প্রপার্টিটাকে চেঞ্জ করতে পারতাম। তো এলএসপি বলতেছে যে আপনি যদি এই কাজটা করেন যে আপনি সাব ক্লাসে বসে সুপার ক্লাসের কোনো একটা স্টেটকে, তার মানে এই ভ্যারিয়েবলটা যেখানে আছে এই স্টেটটাকে আপনি চেঞ্জ করতেছেন, তাহলে আপনি আসলে এলএসপি রুলটাকে ভায়োলেট করতেছেন। এরপর আসতেছে হচ্ছে সিগনেচার রুলস। সিগনেচার রুলসে প্রথমে আসতেছে হচ্ছে যে মেথড আর্গুমেন্ট টাইপস। কী বুঝাচ্ছে এটা দ্বারা? সেটা হচ্ছে ধরেন আমার এই একটা ক্লাস আছে নাম্বার কালেকশন, তো আমি নাম্বার অ্যাড করতেছি,
এই লিস্টের ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে এবং একটা লিস্ট মেথড আছে যেটা এই পুরো লিস্টটাকে ফেরত দিচ্ছে। এখন আমি একটা সাব ক্লাস করলাম ধরেন ইন্টিজার কালেকশন নামে। তো আমি যদি এটাকে ওভাররাইড করতে চাই, জাভাতে দেখবেন যে আসলে ওভাররাইডে এটাই সাপোর্ট করে, অন্যান্যগুলো সাপোর্ট করছে না। তো এই রুলটা বলতেছে যে আপনি আপনার জন্য ভ্যালিড হচ্ছে আইদার নাম্বার, কারণ আপনি আর্গুমেন্ট হিসেবে নাম্বারটা পাঠাতে পারবেন, অথবা এর চেয়ে কোনো এর সুপার টাইপগুলোকে পাঠাতে পারবেন, কিন্তু এটার সাব টাইপগুলোকে পাঠাতে পারবেন না, যেমন ইন্টিজার। আচ্ছা, এখন আসেন যে যদি আমি এটা সাব টাইপকে পাঠাইতাম তাহলে কি ঝামেলা হইতো। খেয়াল করেন যে আমার এখানে আমি এই লিস্ট, এই মেথডটা কি করতেছে, একটা নাম্বারের লিস্ট ফেরত দিচ্ছে। তো আমি সাব ক্লাসে এসে লিস্টটাকে ধরেন ওভাররাইড করতে চাইলাম না, তার মানে কি আমার সুপার ক্লাসে বিহেভিয়ারটা চলে আসলো, তাকে কিন্তু স্টিল আপনার নাম্বারের লিস্ট রিটার্ন করতে হবে। এখন আপনি এখানে ইন্টিজার পাঠাচ্ছেন, তাহলে ইন্টিজার পাঠাইলে কি হবে, আপনার হাতে একটা ইন্টিজারের লিস্ট আছে, তাহলে আপনি এখন কাস্টিংটা কীভাবে করবেন? সো অলরেডি আপনি কিন্তু বিহেভিয়ারটা হারায় ফেলছেন। তো এই জিনিসটা করা যাবে না, এটা একটা ইনভ্যালিড। সো আপনি জাভা আপনাকে করতেও দেয় না, বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা করতে দেয়, আপনি যদি এই ধরনের একটা কাজ করেন তাহলে আপনি আসলে এলএসপির ভায়োলেশন করতেছেন, কারণ আপনার সেক্ষেত্রে লিস্টের যে বিহেভিয়ারটা এটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা ভ্যালিড হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি ওয়াইডার করতে পারবেন, সুপার টাইপ পাঠাতে পারবেন, যেটা জাভাও সাপোর্ট করে না। তো এটা দ্বারা সুবিধা হচ্ছে যে আপনি যদি অবজেক্ট পাঠাইতেন, তার মানে একটা সুপার ক্লাস পাঠাইতেন, সেটা অ্যাড হইতো, এবং যেহেতু নাম্বার এর সাব টাইপ, সো আপনি নাম্বারে কাস্ট করতে পারতেন, সেটা আপনার সমস্যা হইতো না, কিন্তু জাভা এটা সাপোর্ট করে না। এখন আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে রিটার্ন টাইপ। তো রিটার্ন টাইপের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে এরকম, একটা এক্সাম্পলে চলে যাই, যে আপনার যে রিটার্ন টাইপটা থাকবে সেই রিটার্ন টাইপটা ক্যান বি ন্যারোয়ার দেন দ্য রিটার্ন টাইপ অফ দ্য সুপার টাইপ মেথড। তার মানে হচ্ছে, এক্সাম্পলে চলে যাই, ধরেন আমার এখানে একটা কালেকশন আছে যেখানে আপনি রিটার্ন করতেছেন হচ্ছে সাইজের ক্ষেত্রে নাম্বার। এখন আমার যদি একটা ফিক্সড সাইজ হয় এবং ফিক্সড সাইজ একটা কালেকশন আছে, যে কালেকশনের ভিতরে আমি তো নাম্বার রিটার্ন করতেই পারি, সেটা হচ্ছে জাভাতে ভ্যালিড যে রিটার্ন টাইপটা। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই যে আপনি সেম হতে পারবে, অথবা এটাও ভ্যালিড, কারণ হচ্ছে যে আপনি এই যে ছোটো টাইপ যদি রিটার্ন করেন তাহলে আপনি কিন্তু এখানে ধরতে পারতেছেন। তার মানে খেয়াল করেন যে আমি এই কালেকশনটা তৈরি করছি, কালেকশনটার একটা সাইজ আছে, সেক্ষেত্রে আমি যদি রিইনিশিয়ালাইজ করি ফিক্স সাইজ দিয়ে এবং এই মেথডটা কল করি, তাহলে আসলে কী হবে, সে আসলে ইন্টিজার ফেরত পাঠাচ্ছে এখান থেকে, কারণ আমরা এখানে দেখে আসছি সে ইন্টিজার ফেরত পাঠাচ্ছে। কিন্তু ইন্টিজার যদি ফেরত পাঠায়ও তাতে কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমার এখানে ধরার জন্য তার চেয়ে বড় নাম্বার রয়ে গেছে। তো এটা একটা ভ্যালিড, যদিও জাভাতে এই ধরনের ইয়েটা থাকতেছে না। আর কিন্তু আপনি বড়টা পাঠাতে পারতেছেন না, যেমন ধরেন আপনি অবজেক্ট, তো অবজেক্ট যেহেতু নাম্বারের সুপার ক্লাস, কিন্তু এটা যদি আমি পাঠাই তাহলে কি হবে, রিটার্ন করলে এই নাম্বার তাকে ধরতে পারবে না, কারণ নাম্বার হচ্ছে এখানে তার সাবটাইপ। তো এইটা একটা ভায়োলেশন যেটা আপনি করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে খুব একটা চিন্তা করা দরকার নেই, কারণ জাভা আসলে এই জিনিসটা নিজেই হ্যান্ডেল দেয়। তো আপনি এই জিনিসগুলো আসলে করতে পারেন না, বাট জানা থাকার জন্য যে আসলে আপনি কী করতে পারেন না। এবং সিমিলার একটা রিটার্ন টাইপের মতোই এক্সেপশনও একটা মানে খুবই সিমিলার একটা বিষয় জাভাতে। তো এই এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটা হচ্ছে খুব সিম্পল। আমরা জাভাতে জানি যে এক্সেপশন তার নিচে থাকে রান টাইম এক্সেপশন, এবং ধরেন আনসাপোর্টেড অপারেশন হচ্ছে তারও নিচে থাকে। এখন যদি আমার এরকম একটা জিনিস থাকে যে আমি একটা ক্লাস আছে যেখান থেকে কোনো একটা কিছু করে একটা একটা রান টাইম এক্সেপশন আমি থ্রো করতেছি, তো এরপর একটা যদি সাব ক্লাস থাকে, তো সাব ক্লাসের ভিতরে আমি আনসাপোর্টেডটাকে করতে পারতেছি, কারণ এখানে যেহেতু রান টাইম করছি, তো রান টাইমের আন্ডারে ছিল হচ্ছে এই আনসাপোর্টেড অপারেশন এক্সেপশনটা। সো তার মানে আমি সাব টাইপগুলোকে রিটার্ন করতে পারতেছি, কিন্তু সুপার টাইপকে আমি রিটার্ন করতে পারি না। এটাই হচ্ছে এটার মূল আইডিয়া, যে আমরা যে কোনো জিনিসের সুপার টাইপটা
যেমন ধরেন এইটা একটা ইনভ্যালিড হবে, কারণ আমি যদি দেখি যে কী করছিলাম এখানে, দেখেন রিমুভটা কিন্তু কোনো রকম এক্সেপশন থ্রো করে নাই, কিন্তু আমি এখানে এসে যে রিমুভ একটা এক্সেপশন থ্রো করা শুরু করছে, কারণ আনমডিফায়েবল বলছি, আমি প্রথমে আইটেমটা পাঠিয়ে দিয়েছিলাম, সো রিমুভ অপারেশনটা আমার জন্য আসলে ভ্যালিড না, কিন্তু আমি যদি এখান থেকে একটা এক্সেপশন থ্রো করি এটা আসলে ভুল হবে। বাট এটা মূল আইডিয়া না, মূল আইডিয়া হচ্ছে এইটা যে আপনি আসলে সাব টাইপগুলোকে করতে পারবেন, সুপার টাইপগুলোকে না। তার মানে হচ্ছে যে আমি যদি এখান থেকে একটা এক্সেপশন থ্রো করতাম তাহলে এটা রং হইতো। কারণ কি? কারণ হচ্ছে যে এখানে আমি রান টাইম এক্সেপশন বলছি এবং এটার হায়ারার্কি হচ্ছে যে এক্সেপশনটা এইখানে। তার মানে আপনি যখন একটা যদি সুপার ক্লাসে যদি রান টাইম করে থাকেন তাহলে তার নিচে যেগুলো আছে সেই সাবটাইপগুলো সবগুলো রিটার্ন করতে পারবেন, তার উপরেরটা না। তো এই এক্সেপশন ভায়োলেশনটা এটাই বলে। তো এই সমস্ত এক্সাম্পলগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আসলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আপনি যখন একটা ক্লাসের সাব ক্লাস করতেছেন, যা মন চায় ইচ্ছা করে আপনি সাব ক্লাসিং করবেন, এটা আসলে আইডিয়া না। আইডিয়া হচ্ছে যে আপনি যদি এই যে বিভিন্ন রুলগুলো আছে এই রুলগুলো যদি আপনি ভ্যালিড করেন তাহলে আসলে আপনার আসলে যেই কারণে আপনি বিহেভিয়ারগুলোকে নিয়ে আসছিলেন সাব ক্লাসে সেগুলো আসলে উইয়ার্ড আচরণ করা শুরু করবে। তো হোপফুলি আইডিয়াগুলো বুঝতে পারছেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করবেন।